তাহলে দেখো যে তাপগতিবিদ্যার আমরা ইতিমধ্যে 5টা ক্লাস শেষ করেছি। ঠিক আছে না? তো এই ষষ্ঠ ক্লাসে আমরা কয়েকটা ম্যাথ করব এবং কার্নো ইঞ্জিন সম্পর্কে পড়ব এবং কার্নো ইঞ্জিনের সাথে রেফ্রিজারেটরটাও দেখব। তো এখানে কি বলা হচ্ছে দেখো যে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 মিটার এবং এর তাপমাত্রা থাকে 10⁵ কেলভিন। তাহলে এখান থেকে তুমি কি দেখতেছো দেখো যে এখানে বলা হচ্ছে যে এর একটা পারমাণবিক বোমা। এটা মনে করো একটা পারমাণবিক বোমা। এই বোমাটা কি হলো? বিস্ফোরিত হলো। ঠিক আছে, বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধটা কত মিটার হলো? এটা 100 মিটার এবং এর তাপমাত্রা কত দেখো? তাপমাত্রা 10⁵ কেলভিন। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো যে এইটা একটা বোমা, যেটার এখানে বলা আছে যে এটা বিস্ফোরিত হওয়ার পর এটা কত মিটার হইল, এটার ব্যাসার্ধটা বলা আছে যে 100 মিটার হইল। তাহলে এই যে এই ব্যাসার্ধটা কত মিটার দেখো? এই ব্যাসার্ধটা 100 কি 100 মিটার। এবং বলা হচ্ছে যে এখানে যে তাপটা উৎপন্ন হবে এই তাপটা কতটুকু? এই তাপটা 10⁵ কেলভিন। যদি গোলকটি রুদ্ধতাপীয় পদ্ধতিতে, এই গোলকটা মনে করো রুদ্ধতাপীয় পদ্ধতিতে কি হয়, এই 100 মিটার থেকে কত মিটারে যায়? এটা 1000 মিটার হয়ে যায় ব্যাসার্ধটা। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বর্ধিত হয়ে কত মিটার হইল? বর্ধিত হয়ে 1000 মিটার হইল। তো 1000 মিটার যদি হয় তবে সম্ভাব্য তাপমাত্রা কত? তাহলে এই যে এখানকার যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা কত, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এইটাকে যদি T1 ধরি আর এই যে এই ব্যাসার্ধটাকে যদি R1 ধরি, তাহলে এটা T2 আর এখানে কত দেখো? এই ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধটা R2। দেখো তো, তাহলে যে এখানে যে আয়তনটা ছিল এই জায়গায় আয়তনটা বর্ধিত হয়েছে না? এই জায়গায় আয়তনটা কি হয়ে গেছে দেখো? এই জায়গায় আয়তনটা বর্ধিত হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি যে R1 ইকুয়াল টু কত মিটার? R1 ইকুয়াল টু 100 মিটার এবং R2 ইকুয়াল টু কত মিটার দেওয়া আছে দেখো? R2 ইকুয়াল টু 1000 মিটার দেওয়া আছে। V1 ইকুয়াল টু কতটুক দেখো? V1 ইকুয়াল টু আমরা তাহলে জানি যে 4/3 পাই R1 কত কিউব, এটা লিখতে পারবো। তো এটাকে তুমি 1 নম্বর দাও। দেখো V2 ইকুয়াল টু তুমি কত জানো? 4/3 পাই R2 কত দেখো? R2 কিউব। এটাকে তুমি কয় নম্বর দাও দেখো? এটাকে তুমি 2 নম্বর দাও। এখন তুমি দেখো তো, যদি তুমি 2/1 করো, কি বললাম? 2 যদি 1 করো তাহলে কি হবে? V2 ভাগ V1 ইকুয়াল টু 4/3 পাই, এখানে কত? R2 কিউব আর এখানে কত দেখো? 4/3 পাই কত হয়? R1 কত দেখো? R1 কিউব। এটুক বোঝা গেল? এখন এখান থেকে 4/3 পাই, 4/3 পাই কাটা, তাহলে V2 ভাগ কত? V1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো তাহলে? এই জায়গায় R2 ভাগ R1, এই যে এইটা কিউব লেখা যায় না? দেখো তো R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু 1000, R1 এর ভ্যালু কত দেখো? 100। তাহলে এটার উপর কিউব, তাহলে এই যে 1000 ভাগ 100 সমান কত থাকে? 10 কিউব। তাহলে 10 কিউব সমান কত হয় দেখো তো? 10 কিউব সমান 1000 হয় না? তাহলে অতএব এই জায়গা থেকে V2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? 1000 V1, এটা লিখতে পারবা না? এইটুক কি বোঝা গেল? যে V2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? V2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1000 V1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এইটা কত? এই যে V1 ইকুয়াল টু যদি V1 হয় তাহলে V2 ইকুয়াল টু কত হবে? V2টা হবে 1000 কত দেখো? 100 V1। তাহলে এখান থেকে তুমি V1 V2 এই যে এই জিনিসগুলো পেয়ে গেলা। তাহলে V1 V2 যদি পেয়ে যাও, দেখো যে V1 ইকুয়াল টু যদি কত হয়? V1 হয়, তাহলে V2 ইকুয়াল টু কত হবে দেখো তো? V2 ইকুয়াল টু হবে 1000 কত দেখো? 1000 V1। এটা তো হয় না। তো T1 ইকুয়াল টু কত দেওয়া ছিল দেখো? এই যে T1 ইকুয়াল টু দেওয়া ছিল 10⁵ কেলভিন। ঠিক আছে, তাহলে T2 ইকুয়াল টু কত? এইটা তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে তুমি এখান থেকে কোন সূত্র ইউজ করতে পারবা দেখো তো? T2 V2 টু দি পাওয়ার কত? গামা মাইনাস 1 ইকুয়াল টু কত লেখা যায়? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস কত দেখো? গামা মাইনাস 1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? T2 ইকুয়াল টু কত লেখা যায়? এই যে দেখো
ভি ওয়ান ভাগ কত, ভি টু এর উপর কত হয়, গামা মাইনাস কত দেখো, গামা মাইনাস ওয়ান, ইন্টু কত দেখো তো, ইন্টু টি ওয়ান না। তাহলে এই যে ভি ওয়ান মানে হচ্ছে ভি ওয়ান, আর এখান দেখো ভি টু ইকুয়াল টু কত, 1000 ভি ওয়ান না, এর উপর গামা। তাহলে এখানে গামাটা কত হবে বলতো, গামাটা হচ্ছে 1 কত 67। কেন, এখানে কিসের কথা বলা হচ্ছে দেখে, পারমাণবিক বোমার কথা। তাহলে পারমাণবিক বোমা এক পারমাণবিক গ্যাস দিয়ে হয়, তাহলে এখানে 1 কত দেখো 1.67 মাইনাস কত 1 ইন্টু টি ওয়ান কত, টি ওয়ানটা হচ্ছে 10⁵। তাহলে এখানে এটা কাটাকাটি করো, তাহলে এখানে কত থাকে, এই যে দেখো 1 ভাগ হচ্ছে 1000, আর এখানে 0.67 ইন্টু 10⁻, কত হয় দেখো 5। তাহলে এইটা দেখো যে 977.237। তাহলে এত কি পেয়ে গেলাম দেখো, এত হচ্ছে কেলভিন পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। তাহলে তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা কি করলাম, আমাদের এখানে বলা হচ্ছে যে একটা হচ্ছে পারমাণবিক বোমা যেটার ব্যাসার্ধ 100 মিটার ছিল এবং তাপমাত্রা হচ্ছে কত দেখো বিস্ফোরণের সময় সেটা 10⁵ কেলভিন ছিল। তো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ব্যাসার্ধ যখন হচ্ছে কত 1000 মিটার বর্ধিত হয় তখন হচ্ছে তাপমাত্রাটা কত হবে, তো তাপমাত্রা আস্তে আস্তে কি হয়ে যাবে, তাপমাত্রা আস্তে আস্তে হচ্ছে এখানে কমে যাবে। তাহলে একটা বোমা ছিল, এটা যখন বিস্ফোরিত হলো তখন বিস্ফোরণের সময় তাপমাত্রাটা হলো 10⁵ কেলভিন, এবং এটা কি হইলো দেখো 100 মিটারের একটা হচ্ছে গোলক আকারে হচ্ছে বের হইলো। তাহলে এখান দেখো বিস্ফোরিত হইলো। তো এরপর কি, এই যে এইটা হচ্ছে যখন 1000 মিটারের গোলকে বিস্ফোরিত হইবে তখন হচ্ছে তাপমাত্রাটা কত, ঠিক আছে। তাহলে এটা তোমাকে বলছে, তাহলে এই ঘটন তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঘটে, খুব দ্রুত ঘটে যায়, এজন্য আমরা এটা ইউজ করলাম। দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, এক পারমাণবিক একটি গ্যাসের N1 মোল ও দ্বিপারমাণবিক একটি গ্যাসের N2 মোল এর মিশ্রণে সিপি ও সিভি এর অনুপাত কত 1.5, এটা বলা আছে তোমাকে। তাহলে মিশ্রণের N1 আর N2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে তোমাকে কি এই যে N1 এবং N2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে। তাহলে মনে করো যে এখানে হচ্ছে কি আছে, এক পারমাণবিক গ্যাস আছে, কত মোল দেখো N1 মোল, ঠিক আছে। এবং এই জায়গায় মনে করো যে দ্বিপারমাণবিক গ্যাস আছে, যেটা হচ্ছে কত দেখো, যেটা হচ্ছে N2 হচ্ছে কি মোল হয়েছে। এখান থেকে দেখো যে এখানে কি বলা হচ্ছে, যখন এই দুটা হচ্ছে তুমি মিশ্রিত করবা তখন হচ্ছে এই যে N1 ও N2 তখন হচ্ছে এদের অনুপাত সিভি এবং সিভি এর অনুপাত কত হয়, সিভি এর অনুপাতটা হয় 1.5। তাহলে এই যে সিপি ভাগ সিভি ইকুয়াল টু কত দেওয়া আছে 1.5 দেওয়া আছে না। তাহলে এই যে সিপি ভাগ সিভিকে আমরা কি বলতে পারি, গামা না। তাহলে গামা ইকুয়াল টু দেওয়া আছে 1.5, ঠিক আছে। তাহলে এই যে এটা মিশ্রণেরটা এক পারমাণবিক এবং দ্বিপারমাণবিক এর মিশ্রণের, তো মিশ্রণের N1 এবং N2 এর মধ্যে সম্পর্ক তোমাকে স্থাপন করতে বলছে। তাহলে দেখো তো যে তুমি এখানে এই যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যদি কৃত কাজ মনে করো DW1 হয়, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যদি কৃত কাজ DW2 হয়, তাহলে মিশ্রণে কৃত কাজ কত হবে, DW1 প্লাস DW2 হবে না। এই দুটা যোগ করলে আমরা কি পাবো দেখো তো, এই দুটা যোগ করলে DW পাবো না, মানে পুরো মিশ্রণের হচ্ছে কি কৃত কাজটা পাবো না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে এই যে DW1 এটাকে কেমন লেখা যায়, এই যে NR ভাগ হচ্ছে 1 মাইনাস গামা ইন্টু ডিটি লেখা যায় না। তাহলে এই জায়গা থেকে লেখা যায় এরকম যে NR ভাগ হচ্ছে কত দেখো 1 মাইনাস গামা ইন্টু কত দেখো ইন্টু হচ্ছে ডিটি। এটা কোথায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। দেখো এখানে কত লিখতে পারবা তুমি, NR ভাগ হচ্ছে তুমি কত লিখতে পারবা 1 মাইনাস গামা, আর এখানে কত দেখো ডিটি। তাহলে এখানে এটার ক্ষেত্রে কত হবে, এনটা কত, এটা হচ্ছে N1, আর এইটা কত দেখো তো, এইটা হচ্ছে N2, ঠিক আছে না। আর এই যে তাপমাত্রা, তো মিশ্রণের তাপমাত্রা কত, এই যে এখানে কি হবে দেখো তো, ডিটি পরিমাণ তো এখানে বৃদ্ধি পাবে, এটাও তাপমাত্রাগুলা। তো এখানে তুমি এই জায়গা থেকে কি লিখতে পারবা, NR ভাগ হচ্ছে 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে কত দেখো ইন্টু হচ্ছে ডিটি। এখন এই এনটা কি, এটা হচ্ছে মিশ্রণের মোল সংখ্যা, তাহলে এই এন কি হবে, N1 প্লাস হচ্ছে N2 হবে না, মিশ্রণের এটাই মোল সংখ্যা। তাহলে এটা কি হবে দেখো, এটা হবে N1 প্লাস হচ্ছে N2। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, এই জায়গা থেকে লিখতে পারবো দেখো R ভাগ 1 মাইনাস গামা, এখানে আছে না, তো N1 এখানে কত লেখা যায়, ভাগ
এই যে এখান থেকে দেখো যে তুমি হচ্ছে ডিটি ডিটি কাটতে পারবা উভয় পক্ষ থেকে, আর আর কাটতে পারবা। তাহলে এখানে কি থাকবে, এন ওয়ান ভাগ হচ্ছে ওয়ান মাইনাস গামা প্লাস হচ্ছে এন টু ভাগ কত দেখো, ভাগ হচ্ছে ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু, এটা লেখা যায় না যে এন ওয়ান প্লাস হচ্ছে এন টু ভাগ কত দেখো তো, ওয়ান মাইনাস হচ্ছে গামা। গামাটা কোনটা, এটা এই যে এই গামাটা হচ্ছে মিশ্রণের, তুমি এখানে মিক্স দিয়ে দিতে পারো, এই জন্য এটা হচ্ছে মিশ্রণের গামা, এই জন্য তুমি এখানে মিক্স দিয়ে রাখতে পারো। তাহলে এখানে এইটা হচ্ছে কি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে দ্বিপারমাণবিক। তাহলে এখানে তুমি কি দিতে পারবা, ওয়ান, আর এটা হচ্ছে টু, এটা হচ্ছে ওয়ান দাও, এটা হচ্ছে টু দাও, না হয়তো গামার ভ্যালুগুলো একই রকম হয়ে যাবে। তাহলে ওয়ান ভাগ দেখো তো ওয়ান মাইনাস এই যে গামা ওয়ান, তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কত দেখো, 1.67 না, বলো। আর এখান দেখো যে এন টু ভাগ হচ্ছে কত, ওয়ান মাইনাস এই যে ওয়ান পয়েন্ট কত হয় দেখো তো, 4 হয় না। তাহলে এখানে কত থাকে, এন ওয়ান প্লাস হচ্ছে এন টু, আর নিচে কতটুক থাকে দেখো, ওয়ান মাইনাস 1.5। তাহলে এর পরের লাইনটাই আমরা কি লিখতে পারবো বলো, হিসেব করো এইটুক। তাহলে এরকম লিখতে পারি, পরের লাইনটা দেখো, বুঝতে পারছো? তাহলে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো যে এন ওয়ান ভাগ হচ্ছে কত, -0.67, আর প্লাস হচ্ছে এন টু ভাগ কত দেখো, -0.40 বা হচ্ছে 4 এখানে কত দিয়েছিলাম আমরা, 4 দিয়েছিলাম, তাহলে এখানে 4 বসাই। তাহলে ইকুয়াল টু এই জায়গায় কত হয়, এন ওয়ান প্লাস হচ্ছে এন টু ভাগ কত হয়, -0. কত দেখো 5। তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে এখানে কি থাকে দেখো, এই যে এই জায়গায় যদি আমরা মাইনাস, এই যে উভয় পক্ষ থেকে যদি মাইনাসটা কাটাকাটি করি, তাহলে এন ওয়ান ভাগ হচ্ছে 0.67 প্লাস এন টু ভাগ কত দেখো 0.41 ইকুয়াল টু কত হয় দেখো, এন ওয়ান প্লাস এন টু ভাগ কত 0.5। এইটা তো হয় নাকি? এই জায়গা থেকে তুমি যদি লসাগু করো তাহলে কোনো প্রবলেম আছে? বা 0.67 এটাকে কেমন লেখা যায় বলো, 0.67 এটাকে 2/3 লেখা যায় এরকম, যে 2/3। দেখো তুমি ওখানে দেখো যে 2/3 হচ্ছে সমান কত আসে, 2/3 সমান কত আসে, 2/3 এ নন প্লাস হচ্ছে এইটা কত লেখা যায় দেখো তো, 2 ভাগ হচ্ছে 5 লেখা যায় না এটাকে, এই 2/3 তো কোথায় হবে, নিচে হবে, তাহলে এই জায়গায় তো 2/3 হবে না, এটা হ্যাঁ, তাহলে এখানে কত হয়, এই জায়গায় হবে এরকম যে এন ওয়ান ভাগ হচ্ছে 2/3 প্লাস হচ্ছে এন টু ভাগ হচ্ছে কত দেখো তো, এখানে 2/5 লেখা যায় না এটাকে। তাহলে এখান থাকবে কত, এন ওয়ান প্লাস হচ্ছে কত দেখো এন টু, আর এটাকে কত লেখা যায়, 1/2 লেখা যায় এরকম। তাহলে এটা লেখা যাবে এরকম যে 3n1 ভাগ হচ্ছে কত দেখো 2 প্লাস হচ্ছে 5n2 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 2। তাহলে এখান থাকবে n1 প্লাস হচ্ছে n2 ইন্টু কত দেখো, ইন্টু হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কি হয়, এই যে a2 এদিকে চলে গেলে এখান থাকবে কত, 3n1 প্লাস হচ্ছে 5n2 ইকুয়াল টু কত হবে, 4 ইন্টু n1 প্লাস হচ্ছে কত দেখো n2। এটা লেখা যায় তো নাকি, এইটুকু লিখতে পারবা না, লিখতে পারবা না? তো এখন এখান থেকে আমরা কি করতে পারবো দেখো, যে 3n1 প্লাস হচ্ছে 5n2 ইকুয়াল টু 4n1 প্লাস হচ্ছে 4 কত দেখো n2। তাহলে দেখো এখান থেকে 3n1 আর 4n1, তাহলে এদিকে যদি পাঠাই দিই তাহলে ওই পাশে ডান পাশে কি থাকবে, n1 থাকবে না শুধু, আর 5n2 আর এখানে 4n2, তাহলে এই পাশে যদি পাঠাই দিই আমরা তাহলে এই যে এখানে কি থাকবে দেখো তো, মাইনাস হচ্ছে কত n2 থাকবে না, ইকুয়াল টু 0 না। তাহলে এই জায়গা থেকে কত লেখা যাবে, n1 ইকুয়াল টু কত দেখো n2, এইটা লেখা যায়। তাহলে এখানে উভয় মোলের এই যে মোল সংখ্যা কি ছিল, এক পারমাণবিক গ্যাসের হচ্ছে মোল সংখ্যা আর দ্বিপারমাণবিক গ্যাসের মোল সংখ্যা কি ছিল, সমান ছিল না? তাহলে এক পারমাণবিক হচ্ছে কি দেখো গ্যাসের হচ্ছে মোল সংখ্যা
ইকুয়াল টু কত লেখা যায় দেখো, ইকুয়াল টু হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের মোল সংখ্যা লেখা যায় না, বুঝতে পারছো? এক পারমাণবিক গ্যাসের মোল সংখ্যা ইকুয়াল টু দ্বিপারমাণবিক গ্যাসের কি, গ্যাসের হচ্ছে মোল সংখ্যা। তাহলে এই দুটা কি ছিল, এটা হচ্ছে সমান ছিল। আমরা এখন যে টপিকে আসবো সেটা হচ্ছে কার্নো চক্র ও হচ্ছে কি দেখো, কার্নো হচ্ছে ইঞ্জিন, ঠিক আছে না? তো এই যে কার্নো চক্র বা কার্নো ইঞ্জিন যে তৈরি হয়েছে, এটা কিসের কিসের সমন্বয়ে হচ্ছে তৈরি হয়েছে, ঠিক আছে? তো এইটা দেখা লাগবে আমাদের মূলত। তো এদিকে দেখো যে এই যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, প্রথমে হচ্ছে সমষ্ণ প্রসারণ ঘটে। প্রথমে কি ঘটে, সমষ্ণ প্রসারণ ঘটে। সমষ্ণ প্রসারণ থেকে কি ঘটে দেখো, রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। রুদ্ধতাপীয় প্রসারণ থেকে আবার কি হয়, সমষ্ণ সংকোচন হয়। সমষ্ণ সংকোচন থেকে কি হয়, রুদ্ধতাপীয় সংকোচন হয়। এইভাবে কার্নো চক্রটা কি হয়, কার্নো চক্রটা হচ্ছে সম্পন্ন হয়। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, এখানে হচ্ছে দুইটা কি আছে, তাহলে দেখো যে দুইটা হচ্ছে আমাদের যে মূলত হচ্ছে প্রথমে হচ্ছে কি হয়, প্রথমে হচ্ছে এই যে এখানে হচ্ছে সমষ্ণ সম্প্রসারণ হয়। সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা কত, এটা হচ্ছে T1। তারপর রুদ্ধতাপীয় প্রসারণ হয়, ঠিক আছে না? তো এই জায়গায় দেখো যে এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ হয়। তাহলে এই বিন্দুতে তাপমাত্রাটা কত হবে, T2। তারপর হচ্ছে সমষ্ণ কি হয় দেখো, সমষ্ণ হচ্ছে সংকোচন হয়। তাহলে এটার তাপমাত্রাও হচ্ছে T2, তাহলে এই বিন্দুর তাপমাত্রাও T2। তারপর হচ্ছে কি হয়, তারপর হচ্ছে রুদ্ধতাপীয় কি হয় দেখো, রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন হয়। তাহলে সংকুচিত হয়ে এখানে তাপমাত্রাটা কত হয় দেখো, তাপমাত্রা হচ্ছে T1 হয়। তো এই যে এখানে যে অঞ্চলটা দেখতেছো, এই অঞ্চলটুকাই হচ্ছে তার কি, এই যে এই চক্র দ্বারা হচ্ছে কৃতকাজ, মানে এই সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় মিলে হচ্ছে যে কার্নো ইঞ্জিন তৈরি হইতেছে। এই কার্নো ইঞ্জিনের কৃতকাজ কোনটুকা, এই মাঝের টুকা হচ্ছে কার্নো ইঞ্জিনের কৃতকাজ। বোঝা গেল? তাহলে এখানে কয়টা হচ্ছে আমরা প্রক্রিয়া ইউজ করি, দুইটা, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা জানতাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে গ্রাফটা, এটা হচ্ছে একটু বেশি কি হয়, খাড়া হয়। আর সমষ্ণটা একটু কি হয় দেখো, এটা একটু বেশি বাঁকা হয়। তাহলে এই জায়গা থেকে দেখো যে এইটা হচ্ছে কোন গ্রাফ, এটা হচ্ছে সমষ্ণ। আর এইটা হচ্ছে কি, এরকম দুইটা গ্রাফ থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে গ্রাফ। এইটা হচ্ছে কত গুণ খাড়া, গামা গুণ খাড়া, কার, সমষ্ণ প্রক্রিয়ার। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কতটুক খাড়া হবে দেখো, গামা গুণ হচ্ছে খাড়া হবে। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা কি লিখতে পারবো, যে এদিকে যদি আমরা প্রেসার দিই, দেখো এদিকে যদি প্রেসার দিই আর এদিকে যদি ভলিউম দিই, তাহলে প্রথমে একটা কি ছিল, প্রথমে একটা প্রেসার ছিল, প্রথমে একটা ভলিউম ছিল, ঠিক আছে না? একটা ভলিউম এবং একটা কি থাকে, একটা হচ্ছে প্রেসার থাকে একটা পিস্টনে। মনে করো যে এই যে এইটা হচ্ছে একটা পিস্টন। তাহলে এই পিস্টনের ভেতর কি আছে দেখো, এই পিস্টনের ভেতর হচ্ছে গ্যাস আছে। তো এই যে গ্যাস যে আছে, তো এই গ্যাসটার ভেতরে একটা কি আছে, চাপ আছে আর একটা নির্দিষ্ট আয়তন আছে না? তো মনে করো যে এই যে নির্দিষ্ট আয়তনটা প্রথমে হচ্ছে কত, V1, এবং চাপটা কত ছিল দেখো, P1। তো সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে এটা কি, আয়তনটা হচ্ছে বাড়লো। তাহলে আয়তনটা V1 ছিল, এখন আয়তনটা কত হলো সমষ্ণ প্রক্রিয়ায়, আয়তনটা বেড়ে হচ্ছে কতটুকু হইলো, আয়তনটা বেড়ে হচ্ছে এখানে হচ্ছে V2 হইলো, ঠিক আছে? তাহলে আয়তনটা বেড়ে হচ্ছে V2 হলো। যখন V2 হলো তখন চাপটা কত দেখো, চাপটা হচ্ছে P2। তো এই জায়গা থেকে দেখো তারপর হচ্ছে কি হয়েছে, তারপর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন আসে তখন আয়তনটা কত হয়েছে দেখো, আয়তনটা হচ্ছে V3 হয়েছে, ঠিক আছে? তো এই বিন্দুতে আয়তন কত দেখো, V3। তাহলে এই বিন্দুতে চাপটা কত দেখো, এই বিন্দুতে চাপটা হচ্ছে আমাদের P3। তো এই যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকলে তাহলে V1 থেকে V2 এই জায়গার তাপমাত্রা কত, T1। তাহলে এই বিন্দুতে তাপমাত্রা কত, V2তে, এই জায়গায় তাপমাত্রা হচ্ছে T1, ঠিক আছে না? তাহলে এই বিন্দুটায় চাপ কত, P2, আর তাপমাত্রা হচ্ছে কত দেখো, তাপমাত্রা হচ্ছে T1। আর এইটা হচ্ছে চাপ কত দেখো, P1, আর তাপমাত্রা হচ্ছে কত দেখো, T1। এই যে এইটা কত দেখো, চাপ হচ্ছে কত, চাপ হচ্ছে P3, আর তাপমাত্রা হচ্ছে কত দেখো, T2। তো এইটা যখন হবে তখন আবার এই যে দেখো যে এইটা যখন সমষ্ণ সংকোচন হবে তখন এটার আবার কি হবে দেখো, আবার হচ্ছে ভলিউমটা কমে যাবে, চাপটাও হচ্ছে
কমে যাবে। তাহলে প্রেসারটা হচ্ছে কত দেখো P4, আর এখান দেখো ভলিউমটা হচ্ছে কতটুক, দেখো ভলিউমটা হচ্ছে V4। তাহলে এই জায়গা থেকে দেখো যে আবার হচ্ছে কি হবে, রুদ্ধতাপীয় এখানে সংকোচন হবে। তাহলে এই বিন্দুটাতে প্রেসার কত দেখো, প্রেসারটা হচ্ছে P4, আর এই যে আয়তনটা হচ্ছে কত দেখো, আয়তনটা হচ্ছে এখানে তাপমাত্রাটা কত, তাপমাত্রাটা হচ্ছে T2। তাহলে এখানে এই যে এইটাকে বলতেছি আমরা সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় কি সংকোচন। তো এই যে এই মাঝের অংশটুকাই হচ্ছে কি, মাঝের অংশটুকাই হচ্ছে কৃতকাজ। বুঝতে পারছো? তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ নির্ণয়ের সূত্র আমরা জানি। তাহলে এই যে এই ধাপে কৃতকাজ কত হবে W1, এই ধাপে কৃতকাজ কত হবে W2, এই ধাপে কৃতকাজ W3, আর এই ধাপে কৃতকাজ কত দেখো, কৃতকাজ হচ্ছে W4। তুমি যদি এখানে টোটাল কৃতকাজ নির্ণয় করতে চাও, তাহলে এই যে W1 যোগ হচ্ছে W2 যোগ হচ্ছে কত দেখো W3 যোগ হচ্ছে W4, এই যে এই চারটা যদি যোগ করো তাহলে তুমি টোটাল কৃতকাজটা পেয়ে যাবে না? বোঝা গেল কি? এই টোটাল কৃতকাজটা তুমি পেয়ে যাবে না? তাহলে এটাই হচ্ছে কি টোটাল কৃতকাজ মূলত। তাহলে এইটুক যোগ করলেই তুমি হচ্ছে কি পেয়ে যাবে, যোগ করলেই তুমি হচ্ছে কৃতকাজ পেয়ে যাবে। তো এখান দেখো যে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তো আমরা হচ্ছে পুরোটা দেখি আস্তে আস্তে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে এগুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব, যোগ করলে হচ্ছে আমরা কৃতকাজ পেয়ে যাব। তো মূলত দেখো যে কার্নো ইঞ্জিন যে তৈরি করতেছো এখানে, বা কার্নো চক্র, তো এখানে শুধুমাত্র সমষ্ণ প্রক্রিয়া, শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্যবহার করে এই যে এই চক্রটা হচ্ছে তুমি সম্পাদন করতে পারবে না। মনে করো শুধুমাত্র তুমি হচ্ছে কি নিলা, সমচাপ প্রক্রিয়া নিলা, সমচাপ প্রক্রিয়া, তাহলে এদিকে P এদিকে হচ্ছে V, তাহলে তুমি হচ্ছে এদিক যাচ্ছ একবার, এদিকে আসছো একবার, তাহলে দেখো তো যাওয়ার সময় একটা কাজ পাইলা, আসার সময় একটা কাজ পাইলা, কিন্তু যাওয়ার সময় কাজটা ধনাত্মক আর আসার সময় কাজটা হচ্ছে কি ঋণাত্মক। এই দুটা যোগ করলে তুমি কৃত কাজটা কি পেয়ে যাবে দেখো তো, 0 পেয়ে যাবে না? তাহলে সমচাপ, তাহলে শুধুমাত্র সমচাপ প্রক্রিয়া ব্যবহার করে তুমি কি এই যে কোনো কৃতকাজ পাবা না। ঠিক তেমনই তুমি সমচাপ না, শুধুমাত্র সম আয়তন যদি ব্যবহার করো, ঠিক আছে, তাহলে এখান দেখো যে শুধুমাত্র সম আয়তন বা শুধুমাত্র তুমি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া ব্যবহার করতেছো, বা হচ্ছে তুমি শুধুমাত্র হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্যবহার করতেছো, তখন এই যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কোনো প্রকার কি পাবা না দেখো, কাজ পাবা না। তখন কৃতকাজের পরিমাণটা কি হবে, তখন কৃতকাজের পরিমাণটা হচ্ছে 0ই হবে। এটা হচ্ছে মূল কথা। বোঝা গেল? এদিকে দেখো যে আমরা যদি এই চিত্রের দিকে দেখি, তাহলে এখানে আমরা কি দেখতেছি, এই যে এখান দেখো যে এইটা হচ্ছে কি, এই জায়গাটাকে আমরা কি বলবো, সমষ্ণ প্রসারণ বলতে পারবো না। এইটার নাম কি দেখো তো, এইটাকে তুমি বলতে পারবে না যে এইটা হচ্ছে কি দেখো, এইটা হচ্ছে সমষ্ণ কি, সমষ্ণ হচ্ছে প্রসারণ, এটা লেখা যায়। দ্বিতীয়ত দেখো যে এর পরেরটাকে আমরা কি বলতে পারবো, এই যে এইটাকে তুমি হচ্ছে রুদ্ধ তাপীয় প্রসারণ বলতে পারবে না। বলো, এই যে এখানে রুদ্ধতাপীয় কি লেখা যাবে, এটা রুদ্ধতাপীয় হচ্ছে প্রসারণ লেখা যাবে। আর এটাকে কি লেখা যায় দেখো তো, এইটা হচ্ছে সমষ্ণ সংকোচন লেখা যায় না? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি সমষ্ণ সংকোচন, আর এইটা হচ্ছে কি দেখো রুদ্ধতাপীয় হচ্ছে কি, রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন। ঠিক আছে, তাহলে এটা সমষ্ণ সংকোচন আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এই প্রক্রিয়ার কৃতকাজটা হচ্ছে W1, এটা হচ্ছে W2, আর এটাকে ধরলাম আমরা কত, W3, আর এই যে এই প্রক্রিয়ার কৃতকাজটা হচ্ছে আমরা কত ধরলাম দেখো, এটাকে ধরলাম হচ্ছে W4। এদিক বরাবর হচ্ছে P আর এদিক বরাবর হচ্ছে কি দেখো V। এটুক বোঝা গেল? এটুক বুঝছো? তাহলে এখান দেখো এই যে প্রথম ধাপ যে আছে আমাদের, তাহলে প্রথম ধাপে কৃতকাজটা কত হবে দেখো তো, প্রথম ধাপটা হচ্ছে সমষ্ণ প্রসারণ না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো না যে প্রথম ধাপে হচ্ছে কৃতকাজ, বা হচ্ছে তুমি কি লিখতে পারবা, সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে কি, সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় হচ্ছে কৃতকাজ, এই কথাটা লিখতে পারবা। তাহলে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় কৃতকাজ এটাও তুমি লিখতে পারো যে এটা হচ্ছে কি, প্রথম ধাপটা হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো না যে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়াই হচ্ছে কৃতকাজ। বলো, সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় কৃতকাজ, এই যে এই সূত্রটা হচ্ছে কি, W ইকুয়াল টু তুমি কত জানো, nRT লন V2 ভাগ V1। তো W1 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, nRT লন দেখো তো V2 ভাগ হচ্ছে কত, V2 ভাগ হচ্ছে V1 লিখতে পারবে না? এটা লেখা যায় যে nRT লন হচ্ছে কত দেখো, nRT লন হচ্ছে V2 ভাগ V1। এখন তুমি এই জায়গায় চিত্রটাই দেখো যে এই যে এইটাকে আমরা বলতেছি, মনে করো যে কত, এটাকে বলতেছি হচ্ছে V1, এই যে
এই জায়গায় আয়তনটা কত ছিল V1, তাহলে এই জায়গায় আসার পর আয়তনটা কত হয়েছে দেখো তো, এই জায়গায় আসার পর V2 হয়েছে না, এই জায়গায় আসার পর আয়তনটা কত হয়েছে দেখো V3 হয়েছে না, আর এই যে এখান দেখো যে এই জায়গায় আসার পর এই যে আয়তনটা কত হয়ে গেছে দেখো V4 হয়ে গেছে। তাহলে এখানে কত আসলো দেখো, V1 থেকে কোথায় আসছে আয়তনটা, আয়তনটা আসছে এই যে V1 থেকে দেখো V1 থেকে V2 তে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারলাম, nRT লন হচ্ছে কত V2 ভাগ হচ্ছে V1। তুমি চাইলে এটা কত লিখতে পারতা দেখো, তুমি চাইলে এটা লিখতে পারতা যে nRT লন হচ্ছে কত দেখো P1 ভাগ হচ্ছে P2, তাহলে V2 ভাগ V1 এই জায়গাটায় তুমি P1 ভাগ P2 বসাতে পারবে না, তাহলে এটা হইল। এখন দ্বিতীয় ধাপে কৃতকাজ আমরা যদি দেখি, দেখো যে দ্বিতীয় ধাপে হচ্ছে কি দেখো, দ্বিতীয় ধাপে হচ্ছে কৃতকাজ। তাহলে দ্বিতীয় ধাপে কৃতকাজ এইটা হচ্ছে কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া না, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখবো দেখো, রুদ্ধ তাপীয় হচ্ছে প্রক্রিয়ায় কি দেখো, প্রক্রিয়ায় হচ্ছে কৃতকাজ। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ, এই যে এইটা তুমি কি করবা, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ না, তাহলে চিত্রে দেখো দ্বিতীয় ধাপ কোনটা আমাদের, এইটা। তাহলে এইটা কতটুক, এখানে কৃতকাজটা কত, এখানে কৃতকাজটা হচ্ছে W2, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো W2। বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয়ের সূত্র কি, NR ভাগ হচ্ছে কত 1 মাইনাস গামা ভাগ বা হচ্ছে গামা মাইনাস 1। তুমি যদি গামা মাইনাস 1 দাও তাহলে এটা কি হবে, আদি তাপমাত্রা মাইনাস হচ্ছে কত দেখো শেষ তাপমাত্রা। গামা মাইনাস 1 দিলে এখানে কি হবে দেখো, আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। তাহলে আদি তাপমাত্রা কত আমাদের T1, শেষ তাপমাত্রা কত দেখো এই যে এখানে হচ্ছে T2, তাহলে এই জন্য হচ্ছে কত দেখো আমরা লিখতে পারলাম এখানে T1 মাইনাস হচ্ছে T2। এটুক তো লেখা যায় নাকি, তুমি এই জায়গা থেকে চাইলে হচ্ছে কি করতে পারবা, যে এখান থেকে তুমি হচ্ছে এই যে P1 V1 এই যে এগুলা লিখতে পারো, যে W2 ইকুয়াল টু কত লেখা যায় দেখো, যে NR এই জায়গায় হচ্ছে তুমি 1 ভাগ হচ্ছে কত 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে P1 V1 মাইনাস হচ্ছে কত লেখা যায় P2 কত দেখো, P2 হচ্ছে V2, এইটা হচ্ছে লেখা যায়। এটা হচ্ছে আমরা কি পাইলাম, দ্বিতীয় ধাপে কৃতকাজটা হচ্ছে পেয়ে গেলাম। এখন আমাদের আর কি প্রয়োজন দেখো তো, তৃতীয় ধাপে কৃতকাজ আমাদের হচ্ছে প্রয়োজন নাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে তৃতীয় ধাপে কৃতকাজ। তো তৃতীয় ধাপটা হচ্ছে কি বলো, তৃতীয় ধাপটা হচ্ছে সমষ্ণ সংকোচন প্রক্রিয়া না, তৃতীয় ধাপটা হচ্ছে সমষ্ণ সংকোচন প্রক্রিয়া। এখন তুমি বলো যে সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয়ের সূত্রটা কি, সমষ্ণ সংকোচন মানে এটা তো সমষ্ণ প্রক্রিয়া, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয়ের সূত্র কি জানো, W ইকুয়াল টু nRT লন V2 ভাগ V1। তাহলে এখান দেখো W3 ইকুয়াল টু তুমি লিখতে পারবা কত nRT লন V2টা এখানে কত দেখো তো, V2 কোনটা, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তাহলে V2 হচ্ছে এই বিন্দুটা, তাহলে এই যে V4টা হচ্ছে কি, V4টা এখানে হচ্ছে V2 আর V3টা এখানে হচ্ছে কত V1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে এখানে লিখতে পারবো যে V4 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে V3। তাহলে এই জায়গা থেকে তুমি W3 ইকুয়াল টু আর কি লিখতে পারবা দেখো, যে W3 ইকুয়াল টু কত লেখা যায় nRT, এই যে লন তুমি এই জায়গা থেকে এটা কি P3 ভাগ হচ্ছে P4 লিখতে পারবা না, একই জিনিস। তাহলে এটা হচ্ছে আমরা কোন প্রক্রিয়ায় পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম হচ্ছে সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায়। এবার হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি রুদ্ধ তাপীয় সংকোচন প্রক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে কি চতুর্থ ধাপ না, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে রুদ্ধ তাপীয় সংকোচন কি দেখো প্রক্রিয়া, এটা কততম ধাপ, এটা হচ্ছে চতুর্থ কি দেখো, চতুর্থ হচ্ছে ধাপ। তাহলে চতুর্থ ধাপে এই যে এই জায়গা থেকে আমরা কি করব, চতুর্থ ধাপে আছেটা কি এখান দেখো, চতুর্থ ধাপে এই জায়গায় তাপমাত্রাটা কত দেখো তো T2 না, এই যে এই জায়গায় তাপমাত্রাটা কত দেখো তো, এটা হচ্ছে T1 না, তাহলে T2 থেকে T1 গেছে, তাহলে আদি তাপমাত্রা এবার কত T2 আর শেষ তাপমাত্রা এবার কত দেখো, এবার হচ্ছে T1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে W4 ইকুয়াল টু হচ্ছে কত nRT লন, সরি এটা লিখতেছি কি, এটা তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ নির্ণয়ের সূত্র কি জানো বলো, nR ভাগ হচ্ছে গামা মাইনাস 1। তাহলে এই যে T1 মাইনাস T2 এটা জানো, মানে আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা, কিন্তু এখানে আদি তাপমাত্রাটা কত T2 না, আর শেষ তাপমাত্রাটা কত
টি1 না, তাহলে টি2 মাইনাস কত লেখা যায় দেখো, টি2 মাইনাস হচ্ছে টি1 লেখা যায়। এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় হচ্ছে কৃতকাজ। 4টা ধাপ। তো 4টা ধাপে যে আমরা কৃতকাজগুলা পাইলাম, এই যে এখান দেখো যে 4টা ধাপে যে আমরা এইগুলা পাইলাম, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, মোট কৃতকাজ কি করতে পারবো, এগুলা যোগ করলেই হয়ে যাবে না? যে এই জায়গা থেকে যদি আমরা টোটাল কৃতকাজটা বের করি, তাহলে এখান দেখো যে মোট কৃতকাজ ডাব্লু ইকুয়াল টু আমরা লিখতে পারবো W1 প্লাস হচ্ছে W2 প্লাস হচ্ছে W3 প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে W4। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, NRT লন V2 ভাগ V1, এটা পাইছিলাম প্রথম ধাপের ক্ষেত্রে কৃতকাজ, এই যে দেখো, ঠিক আছে। এটা দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কৃতকাজ কি পাইছিলাম, NR ভাগ হচ্ছে কত, গামা মাইনাস 1 T1 মাইনাস T2। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো NR ভাগ হচ্ছে গামা মাইনাস 1, এখানে হচ্ছে T1 মাইনাস কত ছিল দেখো, মাইনাস হচ্ছে T2 ছিল। দেখো W3 এইটা কত লেখা যায় দেখো তো, NRT লন এখানে কত ছিল, তৃতীয় ধাপে কৃতকাজ ছিল দেখো যে V4 ভাগ হচ্ছে কত, V3, এটা ছিল। এখন তুমি এই যে চতুর্থ ধাপের কৃতকাজটা, এইটাকে তুমি এই যে এই লাইনটা এরকম করতে পারো না, যে NR ভাগ হচ্ছে কত, গামা মাইনাস 1 ইন্টু কত দেখো T1 মাইনাস T2, যদি করো সামনে একটা মাইনাস চলে আসবে না, তাহলে T1 মাইনাস হচ্ছে T2, এটা লেখা যায় না এখান থেকে? তাহলে তুমি এখানে কিন্তু PV এগুলাও ইউজ করতে পারতা, যে W4 ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ কত, গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে কত দেখো এই জায়গা থেকে P2 V2 মাইনাস হচ্ছে কত, P1 V1, এভাবেও লেখা যায়। তো তো এখান থেকে আমরা যখন বসাবো এখানে, তখন মাইনাস সহ বসাবো, তাহলে এই জায়গায় কত লেখা যায়, মাইনাস NR ভাগ হচ্ছে গামা মাইনাস 1, এটা কত, T1 মাইনাস হচ্ছে কত দেখো, T1 মাইনাস T2। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা কোনটা কোনটা কাটতে পারবো দেখো, এই যে এইটা আর এইটা হচ্ছে কেটে দিতে পারবো। তাহলে এখন যে কাজ দুটা থাকলো এখানে, সেই কাজ দুটা কোন প্রক্রিয়ার থাকলো বলতো, সমষ্ণ প্রক্রিয়ার থাকলো না? যে NRT লন V2 ভাগ হচ্ছে কত, V1 প্লাস হচ্ছে NRT লন হচ্ছে কত দেখো, V4 ভাগ কত দেখো, ভাগ হচ্ছে V3। তাহলে এই যে এই দুটা যে কাজ পাইলা, তাহলে কোনটা কোনটা থাকলো এখানে দেখো তো, W1 প্লাস হচ্ছে W3 থাকলো না, আর W2 আর W4 এই যে এই দুটা কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল না? তাহলে এখান থেকে তোমাকে যদি মোট কৃতকাজ বের করতে বলে, তাহলে তুমি সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ দুটা যদি বের করে যোগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, টোটাল কৃতকাজটা পেয়ে যাবে। তাহলে NRT লন V2 ভাগ হচ্ছে কত, V1 প্লাস হচ্ছে কত, NRT লন হচ্ছে কত দেখো, V4 ভাগ হচ্ছে V3। হ্যাঁ বলো। এই দুটা যোগ করলেও হয়, প্রবলেম নেই, জাস্ট এই দুটা যোগ করে দিলেই হয়। তাহলে এটাই হচ্ছে কি দেখো, এটাই হচ্ছে কৃতকাজ। হয়েছে এটুকে ঝামেলা আছে বলো? তাহলে টোটাল কৃতকাজ কি, জি কোথায় ঝামেলা আছে? গুড, ভালো। আচ্ছা তাহলে এইটুক বুঝলেই হলো, এগুলো হচ্ছে তোমার করা আছে, একবার দেখা রাখো যাতে হচ্ছে কি। এখান থেকে দেখো যে তাহলে হচ্ছে আমরা কি বের করবো এখন, ইঞ্জিনের কর্মদক্ষতা। তো ইঞ্জিনের কর্মদক্ষতা যদি আমরা দেখতে যাই, তাহলে মনে করো যে উৎসের তাপমাত্রাটা হচ্ছে কত, T1, আর উৎসে যদি তাপের কথা বলা হয় তোমাকে, তাহলে এই তাপটা হচ্ছে কতটুক দেখো, তাপটা হচ্ছে Q1। তাহলে কি বললাম, উৎসের তাপমাত্রা T1 এবং তাপ হচ্ছে কত, তাপ হচ্ছে Q1 তাপ, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে হচ্ছে যাচ্ছে, এই যে দেখো Q1 তাপ হচ্ছে এই জায়গা থেকে যাচ্ছে। তো এই যে এই Q1 তাপটা কয়টা ভাগে ভাগ হইতেছে, এখানে দেখো যে এই যে কৃতকাজ হইতেছে কিছু পরিমাণ, আর কিছু পরিমাণ কোথায় চলে যাইতেছে দেখো, এই যে নিম্ন উষ্ণতার তাপগ্রাহকে চলে যাইতেছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাপগ্রাহক, আর এইটার নাম কি দেখো, এটা হচ্ছে তাপ উৎস। তাহলে তাপ উৎসের টেম্পারেচার কত, T1। তাহলে এই যে এই তাপ উৎস থেকে Q1 তাপ ছেড়ে দিয়ে এখানে হচ্ছে কি হইতেছে, এই যে এখানে তাপ ইঞ্জিনে আসতেছে, এই যে তাপ ইঞ্জিন থেকে কি হইতেছে, Q2 পরিমাণ তাপ হচ্ছে নিম্ন উষ্ণতার তাপগ্রাহকে চলে যাইতেছে, এবং বাকিটুকা কোথায় হচ্ছে দেখো, বাকিটুকা হচ্ছে কৃতকাজ হইতেছে। তাহলে তুমি দেখো তো এই যে এই পার্টটাকে তুমি হচ্ছে ইনপুট বলতে পারবা কিনা, আর এই পার্টটাকে কি বলতে পারবা দেখো, এই পার্টটাকে হচ্ছে তুমি আউটপুট বলতে পারবে কিনা। আর এইটা হচ্ছে কি দেখো তো, এইটা হচ্ছে এনার্জি লস না,
বুঝতে পারো নাই? যে এইটুকা হচ্ছে কি, এইটুকা হচ্ছে হারানো শক্তি না, যে এনার্জি কতটুকা কি করবে, এনার্জি কতটুকা হচ্ছে হারাবে, এইটুক না? তো এই যে এখান থেকে দেখো যে এইটা তাপমাত্রা হচ্ছে T2, এবং এখানে এই যে তাপ ছাড়লো কতটুকা, এই যে তাপগ্রাহকে তাপ ছাড়লো হচ্ছে Q2 পরিমাণ। তো আমরা কর্মদক্ষতা নির্ণয়ের সময় জানি কি বলো? আমরা কর্মদক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি? তাহলে এখান থেকে আমরা জানি যে কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু হচ্ছে কতটুক, উপরে হচ্ছে আউটপুট আর নিচে হচ্ছে কত দেখো, নিচে হচ্ছে ইনপুট। তাহলে উপরে আউটপুট আর নিচে কত দেখো, নিচে হচ্ছে ইনপুট, আর ইনটু কত পার্সেন্ট, ইনটু হচ্ছে 100%, এটা লেখা যায়। এখন দেখো যে আউটপুটটা কত এখানে, তুমি যদি এখান থেকে Q1 পরিমাণ তাপ দাও আর Q2 পরিমাণ যদি তাপ গ্রাহক গ্রহণ করে নেয়, তাহলে এখানে কত থাকবে দেখো তো, Q2 মাইনাস Q1, এটা না? তাহলে এই যে এখানে যেটা W বলতেছি, এই ডাব্লুটাই হচ্ছে এখানে আউটপুট, আর এখানে ইনপুট কত দেখো তো, ইনপুট হচ্ছে Q1, ইনটু কত লেখা যায়, ইনটু হচ্ছে 100%। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, Q1 মাইনাস হচ্ছে Q2, W ইকুয়াল টু, আর নিচে কত দেখো, নিচে হচ্ছে Q1 ইনটু 100%। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যদি আমরা কাটাকাটি করি তাহলে Q1 ভাগ Q1 সমান হচ্ছে পাবো 1, মাইনাস হচ্ছে কত দেখো, Q2 ভাগ Q1 ইনটু কত পার্সেন্ট, ইনটু 100%। তাহলে এটাই হচ্ছে আমাদের কিসের সূত্র, এটাই আমাদের তাপ, এটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতার সূত্র না? বুঝছো যে ইঞ্জিনের কর্মদক্ষতা কত, এটাই সূত্র না আমাদের? তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করতে বললে আমরা কি করতে পারবো, এই জায়গা থেকে দেখো 1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1 ইনটু কত পার্সেন্ট, ইনটু হচ্ছে 100%, এই সূত্রটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। এখন তুমি আবার দেখো যে আমরা জানি Q সমানুপাতিক হচ্ছে কত, T। তাহলে এই যে Q সমানুপাতিক যদি T হয়, তাহলে Q ভাগ T, এই যে সমানুপাতিক চিহ্ন উঠায় আমরা কি লিখতে পারবো, ধ্রুবক লিখতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে Q1 ভাগ হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে কত, Q2 ভাগ হচ্ছে কত দেখো, T2। তাহলে এই জায়গা থেকে দেখো যে Q1 ভাগ হচ্ছে Q2 ইকুয়াল টু T1 ভাগ কত দেখো, T2। তাহলে চাইলে কিন্তু আমরা ওই যে ইটার Q1 ভাগ Q2 এর জায়গায়, Q2 ভাগ Q1 এর জায়গায় T2 ভাগ T1টা আমরা বসাতে পারি। তাহলে ইটা ইকুয়াল টু Q1 ভাগ Q2, এই যে Q2 ভাগ Q1 ছিল যেখানে, এখানে আমরা T2 ভাগ কত বসাতে পারবো, T1 বসাতে পারবো। তাহলে 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 100%। তাহলে এটা কিসের ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে আমরা ইটা এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এই জায়গা থেকে আমাদের এই যে এইটাও কর্মদক্ষতার সূত্র, তাহলে ওইটাও, তো এখান থেকে আমাদের এই সূত্রটাও কিন্তু লাগবে অনেক সময়, অনেক সময় আমাদের এই সূত্রটাও লাগবে। তাহলে এখান থেকে আমরা তিনটা সূত্র হচ্ছে বের করলাম, একটা হচ্ছে কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা সূত্র দেখলাম, ঠিক আছে? তাহলে কর্মদক্ষতা এখান থেকে ইটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারলাম, যে 1 মাইনাস Q2 ভাগ কত, Q1 ইন্টু কত পার্সেন্ট, ইন্টু হচ্ছে 100%, এটা লিখতে পারলাম। আর একটা লিখতে পারলাম 1 মাইনাস T2 ভাগ কত দেখো, T1 ইন্টু কত পার্সেন্ট দেখো, ইন্টু 100%। তাহলে এই দুটা হচ্ছে আমরা কি, এই দুটা লিখতে পারলাম। তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল, এটা কর্মদক্ষতার সূত্র হয়ে গেল। বুঝছো কি এটুক? বুঝতেছো? এগুলো আগেরই পড়া, এখন হচ্ছে সূত্রগুলো না দেখালে তো সরাসরি আর ম্যাথে যাওয়া যাবে না। এখন সূত্রগুলো দেখাই কেন, যাতে সূত্রগুলো দেখালে তুমি হচ্ছে পরে বুঝতে পারো যে এরপরে যে ম্যাথগুলো হবে সেগুলো হচ্ছে কি এই টাইপের ম্যাথ। এই জন্য হচ্ছে এগুলো সূত্র করানো, অন্য কিছু না, যে হচ্ছে সূত্র করানো। হ্যাঁ, তখন ওটাও হচ্ছে দেখা লাগবে তোমাকে, ঝামেলা তখন। আর এই যে সোজা সোজা দেখতেছো কি না, যে ম্যাথ হচ্ছে সোজা করাইতেছি অনেকগুলা, আসলে সোজা না, জিনিসগুলো হচ্ছে তোমার দেখা আছে তাই সোজা মনে হইতেছে। আর একটা জিনিস হচ্ছে এগুলা সোজা হইলেও এই টাইপের ম্যাথগুলাও আসে পরীক্ষায়, তুমি ভাইবো না যে ওগুলা হচ্ছে আসে না, সোজা হইলেও কিন্তু ওগুলাই কি, ওগুলাই কিন্তু আমাদের কাতে আসে, পরীক্ষাতে আসে। তুমি ভাবতেছো যে এত ছোট ছোট ম্যাথ দিবে কিনা, রুয়েট বুয়েট চুয়েট এগুলাতে কি, কুয়েটে চুয়েটে এগুলাতে দেখবা যে ছোট ছোট ম্যাথই আসে, আর বুয়েটে একটু হচ্ছে কি হুম। হ্যাঁ, ছোট ছোট ম্যাথ দেখবে, আমি দেখবা যে যেগুলো অ্যাডভান্স ম্যাথ করাইতেছি অনেক বড় বড় এই টাইপের ম্যাথ খুব কম আসে, কিন্তু দু চারটা আসে, ওগুলা যাতে পারো ওই জন্য হচ্ছে আমি ওই টাইপের ম্যাথগুলো করাই অধ্যায়ের শেষের দিকে, বা মাঝে মাঝে একটা করে দিই, যাতে হচ্ছে ওই টাইপের ম্যাথগুলো হচ্ছে পারো, অন্য কেউ না পারলেও যাতে তোমরা পারো, এ হচ্ছে কথা।
কারণ এখানে হচ্ছে অনেক ম্যাথ করানো হবে তোমাকে, যেগুলো হচ্ছে কি অন্য কেউ দেখা যাচ্ছে হাত দিতেই ভয় পাবে, এই টাইপের ম্যাথও তোমাকে কি করানো আছে। দেখো যে উপরে হচ্ছে আমরা আলাদাভাবে তোমাকে হচ্ছে এই যে কি বলে ওটা, আরে তাপের ম্যাথগুলা করালাম না, এই যে সুপ্ত তাপ আপেক্ষিক তাপের ম্যাথ, তুমি আপেক্ষিক তাপ সুপ্ত তাপের হচ্ছে সূত্র দেখাই দেওয়া শেষ করে দিবে। কিন্তু এখন ওই ম্যাথগুলা যে কি অনেক বড় বড় এবং অনেক ভালো ভালো ম্যাথ আছে যেগুলো হচ্ছে প্র্যাকটিস না করলে পারবে না, কারণ ওই ম্যাথগুলো তো করানো লাগবে তোমাকে, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে কোন ম্যাথ দিবে সেটা তো বলা যাবে না। তো আমরা কি দেখলাম এতক্ষণ, দেখো যে আমরা হচ্ছে কার্নো ইঞ্জিন দেখলাম। তো এখন আমরা যেটা দেখবো মূলত সেটা হচ্ছে কার্নো চক্র, বুঝতে পারছো? এইটা হইলে শুধু তোমাদের বাকি থাকবে এনট্রপি, না সরি আমরা দেখবো এখন রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর হইলে বাকি থাকবে জাস্ট হচ্ছে এনট্রপি। মানে এগুলা করালাম আজকে, কালকে হচ্ছে এগুলা দিয়ে ম্যাথ করাবো, আজকে কয়েকটা ম্যাথ করাবো, হুম, আজকে কয়েকটা ম্যাথ করাবো, কালকে হচ্ছে ফুল ম্যাথ করাবো, তারপর হচ্ছে ওই যে এনট্রপির ম্যাথগুলো করাবো, তারপর অ্যাডভান্স কিছু ম্যাথ করাবো সাথে, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে। দাঁড়াও একটু, আজান দিতেছে। দেখো যে আমরা হচ্ছে এর আগে কি করালাম, দেখো যে তাপ ইঞ্জিন করালাম, এখন হচ্ছে কি আমরা বলতেছি রেফ্রিজারেটর বা হচ্ছে ফ্রিজ। তো এটা কিসের জন্য লাগে? সাধারণত আমরা খাদ্য সংরক্ষণ করি এজন্য হচ্ছে লাগে। তো এটা হচ্ছে এই যে এই রেফ্রিজারেটরটা যে দেখতেছো, এটা হচ্ছে তাপ ইঞ্জিনের ঠিক কি বিপরীত, বুঝতে পারছো? তাহলে এই যে এটা হচ্ছে তাপ ইঞ্জিনের ঠিক কি দেখো বিপরীত, মানে তাপ ইঞ্জিন যা করত ঠিক তার বিপরীত কাজটা করবে কে? ঠিক তার বিপরীত কাজটা করবে হচ্ছে এই। তো এখন আমাদের পরিবেশের হচ্ছে কি একটা তাপমাত্রা আছে না? এখন দেখো যে এইটা মনে করো যে আমাদের হচ্ছে কি পরিবেশ, এটা হচ্ছে কিসের কথা বলতেছি, এটা হচ্ছে পরিবেশের কথা বলতেছি। তো পরিবেশের তাপমাত্রাটা হচ্ছে কত? টি1। তাহলে এখান তাপ হচ্ছে কত দেখো, এই জায়গায় মনে করে যে তাপ হচ্ছে কত? কিউ1। ঠিক আছে, কিউ1 না মানে এখানে হচ্ছে তাপ কিউ1 পরিমাণ যাবে, পরবর্তীতে এটা দেখাবো। তাহলে আপাতত এভাবে থাক। এখন তুমি এই জায়গা থেকে দেখো যে এখানে মনে করো যে একটা হচ্ছে কি যে কার্যনির্বাহক হচ্ছে বস্তু আছে এখানে। তাহলে এখানে কি থাকে? এই জায়গায় হচ্ছে কার্যনির্বাহক কি থাকে? কার্যনির্বাহক হচ্ছে বস্তু থাকে, বোঝা গেছে? তাহলে কার্যনির্বাহক বস্তু। তো এখান থেকে দেখো যে তাপ ইঞ্জিনের বেলায় এই জায়গা থেকে হচ্ছে ই আসছিল, তাপ আসছিল, যে কোথায় আসছিল দেখো যে এই যে তাপ গ্রাহকে আসছিল, ঠিক আছে না? তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কোল্ড বডি, ঠিক আছে না? এটা হচ্ছে কোল্ড বডি। কোল্ড বডি বলতে তুমি কি বুঝতেছো বলো? ওই যে ফ্রিজের ভেতরের অংশটা হচ্ছে এটা, যেটার টেম্পারেচারটা হচ্ছে কত? যেটার টেম্পারেচারটা হচ্ছে টি2। তো তুমি এই যে কোল্ড বডিতে মনে করো যে একটা হচ্ছে আম সংরক্ষণ করবা বা হচ্ছে পেয়ারা সংরক্ষণ করবা, কিছু সংরক্ষণ করবা না? তাহলে এই বস্তু থেকে কি করে সাধারণত? এই বস্তু থেকে হচ্ছে তাপ আরও বের করে দেয় কম্প্রেসারের মাধ্যমে। তো এই যে এই বস্তুটা থেকে মনে করো যে কিউ2 পরিমাণ তাপ কি করলো? কিউ2 পরিমাণ তাপ কম্প্রেসার নিয়ে এটাকে হচ্ছে বাইরে বের করার চেষ্টা করলো। তো এই যে কিউ2 পরিমাণ যে তাপ এখান থেকে তুমি বের করবা, তাহলে এটা কি অটোমেটিক হবে? না। কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তুতে তুমি যদি তাপ এখানে কি করতে চাও, মানে তাপের আদান প্রদান করতে যাও, তাহলে তোমাকে অবশ্যই বাইরে থেকে একটা কাজ করা লাগবে। তাহলে সেই কাজটা কে করবে? কম্প্রেসার করবে। তো এই যে এখান থেকে বাইরে থেকে তুমি একটা কাজ করবা, যেটা হচ্ছে কত পরিমাণ দেখো? ডাব্লু পরিমাণ। তাহলে ডাব্লু পরিমাণ তুমি হচ্ছে কাজ করতেছো। আর এখানে কি হইতেছে দেখো, ডাব্লু পরিমাণ কাজ করার কারণে এই যে এই বস্তু থেকে এই যে তাপ চলে যাচ্ছে কতটুকু? কিউ2 পরিমাণ। কিউ2 পরিমাণ তাপ গিয়ে কোথায় যাচ্ছে? এই যে পরিবেশে যাচ্ছে, এবং পরিবেশে কতটুকু তাপ ছেড়ে দিচ্ছে এই জায়গা থেকে? কিউ1 পরিমাণ তাপ হচ্ছে ছেড়ে দিচ্ছে, বোঝা গেছে? কিউ1 পরিমাণ তাপ কি করতেছে? কিউ1 পরিমাণ হচ্ছে তাপ এই জায়গায় ছেড়ে দিচ্ছে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা দেখো তো? শক্তির নিত্যতা সূত্র থেকে তুমি এই জায়গা থেকে লিখতে পারবা না যে ডাব্লু প্লাস হচ্ছে কিউ2 ইকুয়াল টু হচ্ছে কত? কিউ1।
ডাব্লু প্লাস কিউ টু ইকুয়াল টু কত লিখতে পারবা দেখো, ইকুয়াল টু হচ্ছে কিউ ওয়ান লিখতে পারবা। এখন ঘটনা হচ্ছে অনেকেই হচ্ছে এই যে এই কোল্ড বডির তাপমাত্রাটাকে টি ওয়ান ধরে, আর এই যে পরিবেশের তাপমাত্রাটাকে হচ্ছে টি টু ধরে। তো এখন যেখানে যেভাবে পড়বা তুমি, মানে যেখানে যেভাবে তোমার হচ্ছে খুশি সেভাবে হচ্ছে পড়বা। আর তুমি কোনটা পড়ছো, যেটা পড়লে সুবিধা হয় সেটা কি দেখা আছে দেখাবো, এরকম হলেও হবে। বা এভাবে যদি আমি হচ্ছে এভাবে পড়াই সাধারণত, যে এটা হচ্ছে আমরা টি টু ধরি আর ওইটা হচ্ছে কি টি ওয়ান, মানে ওই যে এর সাথে মিল রাখার জন্য, অন্য কিছু না। এখন চাইলে এটা হচ্ছে কি পরিবর্তন করা যায়, তো প্রবলেম নেই, আমরা হচ্ছে কিউ টুই ধরে নিই। তাহলে এখানে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউ ওয়ান মাইনাস হচ্ছে কিউ টু। তো বইয়ে দেখবা যে কিউ টু মাইনাস কিউ ওয়ান এরকমও থাকতে পারে, বুঝতে পারছো, যে কিউ টু মাইনাস কি আছে, কিউ টু মাইনাস হচ্ছে কিউ ওয়ান আছে। তো এখানে যে আমরা কিউ ওয়ান কিউ টু দেখতেছি, তাহলে এটা কি লিখতে পারবো দেখো তো, কিউ টু বস্তুটা কি করতেছে, এই যে কিউ টু পরিমাণ তাপ হচ্ছে বর্জন করতেছে না, তাহলে কিউ টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো না যে বস্তু হতে বর্জিত তাপটাই হচ্ছে কিউ টু। তাহলে এখান থেকে লিখতে পারবা যে বস্তু হতে বর্জিত তাপ যেটা, সেটাকে আমরা কি বলতেছি, কিউ টু বলতে পারছি। আর এই যে কিউ ওয়ানটাকে আমরা কি বলতে পারবো তাহলে দেখো তো, পরিবেশে কতটুকু হচ্ছে তুমি তাপ হচ্ছে ছেড়ে দিলা, তাহলে পরিবেশে বর্জনকৃত বা তাপ বা হচ্ছে কি দেখো ছেড়ে দেওয়া হচ্ছে তাপ। তাহলে ছেড়ে দেওয়া তাপের পরিমাণটা হচ্ছে কি, ছেড়ে দেওয়া তাপের পরিমাণটা হচ্ছে কিউ টু, বোঝা গেছে। আর টি ওয়ান হচ্ছে কি, এখান তাহলে দুইটা যে তাপমাত্রা আছে টি ওয়ান আর টি টু, তাহলে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি ফ্রিজের ভেতরের তাপমাত্রাটা হচ্ছে টি ওয়ান, বোঝা গেছে। তাহলে ফ্রিজের তাপমাত্রাটা হচ্ছে কি, ফ্রিজের তাপমাত্রাটা হচ্ছে টি ওয়ান। আর টি টু এটা হচ্ছে কি বলতো, টি টুটা কিসের তাপমাত্রা, ওইটা যদি ফ্রিজের তাপমাত্রা হয় তাহলে টি টু পরিবেশের তাপমাত্রা না। তাহলে এই জন্য আমি এই যে এই বিষয়গুলো লিখে দিলাম যাতে হচ্ছে তুমি কনফিউশনে না পড়ো। তাহলে এটা হচ্ছে কি দেখো পরিবেশের কি, পরিবেশের হচ্ছে তাপমাত্রা হয়েছে। তাহলে এখান থেকে তোমাকে মূলত হচ্ছে কার্যকৃত সহগ, এই যে এইটা হচ্ছে তোমার দরকার হয়, কিসের কথা বললাম, কার্যকৃত সহগ এটা। তো কার্যকৃত সহগ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবো বলো, কার্যকৃত সহগ ইকুয়াল টু লেখা যায় বস্তু হতে বর্জিত তাপ ভাগ হচ্ছে কৃত কাজ, এটা লেখা যায়, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা কি বললাম দেখো, এই জায়গা থেকে আমরা বলতেছি কার্যকৃত হচ্ছে কি সহগ। তাহলে কার্যকৃত সহগ ইকুয়াল টু লেখা যায় বস্তু হতে বর্জিত তাপ। তাহলে বস্তু হতে বর্জিত তাপ ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে কৃত কাজ। তাহলে বস্তু হতে বর্জিত তাপের পরিমাণটা কত, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কার্যকৃত সহগকে। তাহলে কে ইকুয়াল টু এই যে বস্তু হতে কতটুক তাপ বর্জন করছিল, এখানে দেখো তো এই যে কিউ টু পরিমাণ তাপ বর্জন হয়েছে না, তাহলে উপরে কত হবে দেখো, উপরে হবে কিউ টু, আর নিচে কত হবে দেখো তো, কৃত কাজ ইকুয়াল টু, কৃত কাজ ইকুয়াল টু আমরা একটু আগেই পাইলাম সেটা হচ্ছে কত, কিউ ওয়ান মাইনাস কিউ টু। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, কিউ ওয়ান মাইনাস হচ্ছে কত দেখো, মাইনাস হচ্ছে কিউ টু, এটা হচ্ছে লেখা যায়। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা, যে কিউ টু ভাগ হচ্ছে কত, কিউ ওয়ান মাইনাস হচ্ছে কিউ টু, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে যেহেতু কিউ সমানুপাতিক টি, তুমি চাইলে এই জায়গা থেকে কি লিখতে পারবা, যে কিউ সমানুপাতিক হচ্ছে টি। তাহলে কিউ ইকুয়াল টু দেখো তো, অবশ্যই ধ্রুবক ইন্টু হচ্ছে টি লেখা যায়। তাহলে এই যে এই জায়গা থেকে ধ্রুবকটা তুমি কি, কিউ ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক হচ্ছে তুমি নিয়ে নাও, ছোট হাতের কে নাও ধরো, তাহলে কেটি। তাহলে এই জায়গা থেকে দেখো যে এই যে কেটি, তো কে টি কত বসবে 2, আর এই জায়গা থেকে কত বসানো যায়, কে টি 1 মাইনাস হচ্ছে কত দেখো, কে টি 2। তাহলে কে কে কাটা গেলে এখানে কত থাকে, টি 2 ভাগ হচ্ছে কত, টি 1 মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে টি 2। তাহলে কে ইকুয়াল টু লেখা যায় কিউ 2 ভাগ কত, কিউ 1 মাইনাস কিউ 2। আর এইটা কত লেখা যায় দেখো, টি 2 ভাগ কত, টি 1 মাইনাস টি 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ যখন নির্ণয় করতে বলবে তখন হচ্ছে আমরা এটা কি সূত্র বসাবো। এখন এই সূত্রটা বসানোর ক্ষেত্রে তোমাকে লক্ষ্য করতে হবে যে কিউটি কি আর কিউ ওয়ানটা হচ্ছে কি। তোমাকে আমি আগে বলে দিছি যে কিউ ওয়ানটা হচ্ছে কি, কিউ ওয়ানটা হচ্ছে পরিবেশের মোট বর্জিত তাপ, আর কিউ টু হচ্ছে কি বস্তু হতে বর্জিত তাপ। মনে আছে যে কিউ টু এটা হচ্ছে কি বস্তু হতে বর্জিত তাপ, এটা খেয়াল রাখবা যে কিউ টু হচ্ছে বস্তু হতে বর্জিত হচ্ছে কি বর্জিত তাপ। আর এই যে এখান থেকে দেখো
যে কিউ ওয়ানটা কি, এটা হচ্ছে পরিবেশে মোট বর্জিত তাপ, যে পরিবেশে তুমি হচ্ছে মোট কতটুকা তাপ বর্জন করলা। তাহলে পরিবেশে মোট কত দেখো বর্জিত হচ্ছে তাপ। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এই জায়গা থেকে আমরা কি রেফ্রিজারেটরের হচ্ছে দেখে ফেললাম, সূত্রগুলো দেখে ফেললাম। তাহলে এখানে দেখো যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। এখানে একটি কার্নো ইঞ্জিনের উৎস তাপমাত্রা ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 227 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে তাপ উৎস, বুঝতে পারছো? এখানে একটা কার্নো ইঞ্জিনের কথা বলা আছে, তাহলে এই জায়গায় কি আছে দেখো, এটা হচ্ছে তাপগ্রাহক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, এখানে তুমি হচ্ছে কৃত কাজ পাবা। তাহলে এখানে দেখো যে এই যে তাপ উৎসের কথা বলা আছে, যে তাপ উৎস যেটা তাপমাত্রা হচ্ছে কত T1, T1টা কত 227 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস। আর এই যে এখানে দেখো যে তাপ গ্রাহকের কথা বলা আছে, তো তাপ গ্রাহকের তাপমাত্রাটা হচ্ছে কত দেখো, এটা হচ্ছে T2, যেটা বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এখন বলতেছে ইঞ্জিনের দক্ষতা কত। তাহলে ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের জন্য তো আমরা জানি যে T1 আর T2 লাগবে। তাহলে T1 ইকুয়াল টু কত 227 ডিগ্রি সেলসিয়াস। আমরা অবশ্যই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নেব। তাহলে 227 যোগ হচ্ছে 273 সমান হচ্ছে কত হবে, 500 কেলভিন হবে না? T2 ইকুয়াল টু কত দেখো, 27 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা। তাহলে 27 এবং 273 যদি যোগ করি আমরা হচ্ছে কত পাবো দেখো, 300 কেলভিন পাবো। তাহলে এটা পেয়ে গেলাম। এখন আমাদের চাইছে যে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু হচ্ছে কত। তাহলে এই জায়গা থেকে আমরা কোন সূত্র ইউজ করতে পারবো দেখো, কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র একটু আগে দেখলাম আমরা, যে আমরা জানি এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু কত পার্সেন্ট দেখো, ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে লেখা যায় 1 মাইনাস T2 এর ভ্যালু কত দেখো 300, আর T1 এর ভ্যালু কত দেখো 500, আর ইন্টু কত পার্সেন্ট, ইন্টু হচ্ছে 100%। এইটুক হিসাব করলে কত পাবো, তাহলে এটা কত দেখো যে 40 হচ্ছে পার্সেন্ট। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো পরের ম্যাথে কি বলা হচ্ছে, একজন আবিষ্কর্তা দাবি করলো যে তার উদ্ভাবিত ইঞ্জিনের 700 কেলভিন এবং 400 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত। এটা দ্বারা বোঝাচ্ছে তোমাকে যে উৎসের তাপমাত্রাটা হচ্ছে কত কেলভিন দেখো, উৎসের তাপমাত্রা হচ্ছে 700 কেলভিন, এই কথাটা বলছে তোমাকে। ঠিক আছে, এই যে এখানে তোমাকে বলে দিছে যে উৎসের তাপমাত্রা এইটা, যেটাকে বলছে সে কত কেলভিন দেখো 700 কেলভিন। আর এই যে দেখো যে তাপগ্রাহকের তাপমাত্রা কত বলতেছে T2, এটা হচ্ছে 500 কেলভিন। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে এই যে এখানে যে মধ্যে কার্যরত আছে এবং এর কি বলতেছে, এর হচ্ছে ইটা হচ্ছে 48%, তার দাবিটি সঠিক কিনা, মানে কর্মদক্ষতা যে 48%, এই যে এই কথাটা বলতেছে, তো এটা সঠিক কিনা এটা নির্ণয়ের জন্য আমাদের কি করা লাগবে, তাহলে দেখো তো আমাদের ইটাটাই বের করা লাগবে। ইটাটা বের করে দেখতে হবে যে এটা হচ্ছে 48% হয় কিনা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে T1 ইকুয়াল টু হচ্ছে 700 কেলভিন, T2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে এটা হচ্ছে 500 কেলভিন। তাহলে ইটা ইকুয়াল টু কত হয় এটা আমরা দেখবো। তাহলে ইটা ইকুয়াল টু কত জানি আমরা, 1 মাইনাস T2 ভাগ হচ্ছে T1 ইন্টু কত পার্সেন্ট দেখো, ইন্টু হচ্ছে 100%। তাহলে 1 মাইনাস T2 এর ভ্যালুটা কত দেখো, T2 এর ভ্যালুটা হচ্ছে 500, আর T1 এর ভ্যালুটা কত দেখো 700, ইন্টু কত পার্সেন্ট, ইন্টু হচ্ছে 100% না। তাহলে এটা বের করে দেখো, যে এটা পেয়ে গেলাম যে 28 দশমিক হচ্ছে কত 57 হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে, তাহলে 28 পয়েন্ট হচ্ছে কত পার্সেন্ট, 28.57 হচ্ছে পার্সেন্ট। এটা 5 বসাই দিলেই তো হয়, এত কাটাকাটির কি আছে। ঠিক আছে, তাহলে এখান দেখো যে এই যে, তাহলে অতএব তার যে দাবি ছিল, তার দাবিটি কি সঠিক, তাহলে অতএব তার দাবিটি কি নয় দেখো, অতএব তার দাবিটি হচ্ছে সঠিক নয়। দাঁড়াও, এই যে এখানে সে 48% দাবি করছে, এটাকে 38 করে দিই। তাহলে তার দাবিটা কি ছিল না, তার দাবিটা হচ্ছে সঠিক ছিল না। তাহলে একজন আবিষ্কর্তা দাবি করেছিল যে সে কি, তার হচ্ছে ইঞ্জিনের এই যে উৎসের তাপমাত্রা হচ্ছে 700 কেলভিন, আর গ্রাহকের তাপমাত্রা হচ্ছে কি, তাপগ্রাহকের তাপমাত্রা 500 কেলভিন। যে সে বলছিল যে এটা হচ্ছে 38% কি কর্মদক্ষতা তার, কিন্তু পরে দেখা গেল যে কর্মদক্ষতা তার কত 28%। বুঝতে পারছো, পুরাই 10% বাড়াই দিছে বাংলাদেশের আবিষ্কর্তা নাই। দেখো, একটি কার্নো ইঞ্জিনের উৎসের উষ্ণতা
400 কেলভিন। এই যে এটা হচ্ছে উৎস, যেটার উষ্ণতা দেওয়া আছে কত কেলভিন, দেখো 400 কেলভিন। এই উষ্ণতা উৎস থেকে এটি 840 জুল তাপ গ্রহণ, সে হচ্ছে কি করে, এই যে উৎস থেকে এটা কি করে, তাপ গ্রহণ করে। এই যে 800 কত জুল, 800 হচ্ছে 40 জুল, 800 জুল, 840 জুল সে এই যে এখানে হচ্ছে তাপ কি করে, তাপ হচ্ছে গ্রহণ করে। তাপ গ্রহণ করে শিলকে 630 জুল হচ্ছে তাপ কি করে দেয়, বর্জন করে দেয়। তাহলে শিল্ক বলতে কি, দেখো শিল্ক বলতে কি বুঝছো এখানে, তাপগ্রাহক। তাপগ্রাহক এবং শিল্কে হচ্ছে কি করে, শিল্কে সে হচ্ছে এই যে 630 জুল সে তাপ কি করে দেয়, বর্জন করে দেয়। তাহলে এইটা কত দেখো, এইটা হচ্ছে Q2, আর এইটা কত দেখো, এইটা হচ্ছে Q1। তাহলে এটা হচ্ছে T1। তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কত আর শিল্কের উষ্ণতা কত, এই যে এটা বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে কত দেখো, এটা হচ্ছে T2। তাহলে শিল্কের উষ্ণতা তো আমরা কি সহজে বের করতে পারবো, আর ইঞ্জিনের কর্মদক্ষতাও আমরা সহজে বের করতে পারবো। আমরা কি জানি বলতো, যে T2 ভাগ হচ্ছে T1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো না যে Q2 ভাগ হচ্ছে Q1। তাহলে এই জায়গা থেকে লেখা যায় T2 ইকুয়াল টু কত লেখা যাবে, Q2 ভাগ কত দেখো, Q1 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে T1। তাহলে Q2 এর ভ্যালু কত দেখো, Q2 এর ভ্যালু হচ্ছে 630। Q1 এর ভ্যালু কত দেখো এখানে, এই যে Q1 এর ভ্যালু হচ্ছে 840। আর T1 এর ভ্যালুটা কত দেখো, T1 এর ভ্যালুটা হচ্ছে 400 কেলভিন। এইটুক হিসাব করলে তুমি হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রাটা পেয়ে যাবে। কত পাও এইটুক? তাহলে এটা কত পেয়ে গেলা, দেখো যে এটা হচ্ছে তুমি 300 কেলভিন তাপমাত্রাটা পেয়ে গেলা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে তাপ গ্রাহকের বা এই যে এখানে দেখো যে তাপ গ্রাহকের এই তাপমাত্রাটা হচ্ছে কত, এটা হচ্ছে 300 কেলভিন। এখন তোমাকে আরো একটা বলতেছে যে কর্মদক্ষতা কত। তো আমরা কর্মদক্ষতা সূত্র জানি না, আমরা কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কত জানি, 1 মাইনাস T2 ভাগ কত, T1 ইন্টু কত পার্সেন্ট দেখো, ইন্টু হচ্ছে 100%। তাহলে এই জায়গা থেকে 1 মাইনাস T2 এর ভ্যালু কত দেখো 300, আর T1 এর ভ্যালু কত ছিল দেখো 400 কেলভিন, ইন্টু কত পার্সেন্ট, 100%। তাহলে এই জায়গা থেকে কত থাকে দেখো, 1 মাইনাস 3 ভাগ 4 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 100% থাকে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখানে কত থাকে, 4 মাইনাস 3 মানে 1 ভাগ 4 ইন্টু 100%। 1 ভাগ 4 ইন্টু 100% মানে কত পার্সেন্ট দেখো, এটা হচ্ছে 25%। তাহলে ইঞ্জিনটার কর্মদক্ষতা হচ্ছে 25%, এবং হচ্ছে এখানে তাপগ্রাহকের তাপমাত্রাটা কত, সেটা হচ্ছে 300 কেলভিন। একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহক থাকে তখন এর কর্মদক্ষতা 50% হয়। যখন হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে কি থাকে, তাপগ্রাহক থাকে, তখন হচ্ছে কর্মদক্ষতা কত, 50%। একে 60% দক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে, মানে উৎসের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা আমাদের হচ্ছে কতটুক বাড়াতে হবে, এই যে এই জিনিসটা তোমাকে হচ্ছে কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে এখানে দেখো তো যে এইটা হচ্ছে আমাদের কত, তাপ উৎস। এখানে কি আছে দেখো, যে এই জায়গায় কি আছে, এই জায়গায় হচ্ছে তাপ গ্রাহক আছে। আর এখানে কি দেখো, এই যে এইটা হচ্ছে কৃতকাজ হবে, এখানে পাবা এদিকে। তাহলে এখানে দেখো যে আমাদের তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1, তাপ গ্রাহকের তাপমাত্রাটা হচ্ছে T2। বলা আছে যে এইটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস তাপগ্রাহকের তাপমাত্রাটা বলা আছে। আর যখন 27 ডিগ্রি সেলসিয়াস তখন ইটাটা কত পার্সেন্ট বলা আছে দেখো, ইটাটা বলা আছে হচ্ছে 50%। তাহলে এখানে দেখো তুমি এই জায়গা থেকে দেখো যে তাপ উৎসের তাপমাত্রাটা কত, তো আমরা জানি না, তাহলে তাপ উৎসের তাপমাত্রাটা আমরা হচ্ছে T1 রাখলাম। তাপ গ্রাহকের তাপমাত্রা এটা হচ্ছে কত দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস, সমান তুমি কত লিখতে পারবা, 300 কেলভিন লিখতে পারবা। ইটা ইকুয়াল টু কত পার্সেন্ট দেখো, ইটা ইকুয়াল টু 50% না। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, ইটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 ভাগ হচ্ছে T1 ইন্টু কত পার্সেন্ট দেখো, ইন্টু হচ্ছে 100%। তাহলে এই জায়গা থেকে আমরা কি বসাতে পারবো, ইটা 50% বসাতে পারবো না। তাহলে 50% 1 মাইনাস T2,
তাহলে টি2 এর ভ্যালু কত দেখো, টি2 এর ভ্যালু হচ্ছে 300, আর টি1 এর ভ্যালু কত দেখো, টি1 এর ভ্যালু আমরা জানি না, ইনটু হচ্ছে কত পার্সেন্ট, ইনটু হচ্ছে 100%। 100 আর 50 ভাগ করলে এখানে কত থাকবে, হাফ থাকবে। আর এই জায়গায় কত থাকবে দেখো, 1 মাইনাস 300 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে টি1 থাকে। এটা হয়। তাহলে এটা যদি হয় তাহলে এই জায়গা থেকে তুমি আর কি লিখতে পারবা দেখো, এখান থেকে আমরা টি1 এর ভ্যালুটা নির্ণয় করব না। তাহলে টি1 এর ভ্যালু যদি আমরা নির্ণয় করি, তাহলে এখান থেকে আমরা পরবর্তী লাইনটা কি করতে পারি, যে আমরা হচ্ছে হাফটাকে ডান পাশে নিয়ে যাই, 300 ভাগ টি1টাকে এ পাশে নিয়ে আসি। তাহলে 300 ভাগ টি1 এটা হয়ে গেল প্লাস, আর এখান দেখো 1 হাফটা প্লাস ছিল, এ পাশে এসে হলো মাইনাস। তাহলে এই জায়গা থেকে কি হবে দেখো, 300 ভাগ হচ্ছে টি1 ইকুয়াল টু বাকি থাকবে কত, হাফ। তাহলে অতএব দেখো টি1 ইকুয়াল টু কত কেলভিন, টি1 ইকুয়াল টু হচ্ছে 600 কেলভিন। তাহলে এটা আমরা কোথাকার তাপমাত্রা পেয়ে গেলাম, আমরা তাপ উৎসের তাপমাত্রা পেয়ে গেলাম না। দেখো এবার বলছে যে একে 60% দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে এবার হচ্ছে আমরা উৎসের তাপমাত্রা দেখব কত এর জন্য, দেখো 60%-এর জন্য। তাহলে এবার বলছে যে দক্ষ করব কত পার্সেন্ট, 60%। তাহলে 60% যদি আমরা দক্ষ করতে যাই তাহলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে এইটা কি তাপমাত্রা দেখো তো, তাপগ্রাহকের তাপমাত্রাটা হচ্ছে ফিক্সড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এটা ইকুয়াল টু 60%। তাহলে 1 মাইনাস টি2 ভাগ টি1 ইন্টু কত পার্সেন্ট দেখো, ইন্টু হচ্ছে 100% ইকুয়াল টু হচ্ছে কত, 60%। তাহলে এই জায়গা থেকে লেখা যায় 1 মাইনাস টি2 ভাগ কত দেখো, ভাগ টি1 ইকুয়াল টু 0.6 লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় টি2 ভাগ কত, টি1 ইকুয়াল টু 1 মাইনাস 0.6 মানে কত দেখো তো, 0.4 না। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করব কি, আমরা নির্ণয় করব হচ্ছে টি1। তাহলে টি1 ইকুয়াল টু কত, টি2 ভাগ হচ্ছে 0. কত দেখো, 0.4। তাহলে টি2 এর ভ্যালুটা কত বলো, টি2 এর ভ্যালু একটু আগে আমরা পাইলাম, সেটা হচ্ছে সরি টি2 এর ভ্যালুটা আগে থেকে হচ্ছে দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে দেখো, সেটা দেওয়া আছে 300 কত, 300 হচ্ছে কেলভিন। তাহলে এই জায়গা থেকে আমরা কত বসাতে পারবো, এই জায়গা থেকে আমরা বসাতে পারবো উপরে 300 আর নিচে হচ্ছে কত দেখো, 0.4। তাহলে 300 ভাগ 0.4 সমান হচ্ছে কত পাবা দেখো, তাহলে 300 ভাগ 0.4 সমান তুমি পাও এই জায়গায় হচ্ছে 750 কেলভিন। তাহলে অতএব এই জায়গা থেকে বলছে যে তাপমাত্রা বাড়াতে হবে। তাহলে অতএব তাপমাত্রা বাড়াতে হবে, উৎসের তাপমাত্রা বাড়াতে হবে। তাহলে উৎসের তাপমাত্রা বাড়াতে হবে ইকুয়াল টু হচ্ছে কত, এই যে আগে হচ্ছে মনে করো যে এটা টি1 ছিল, তাহলে এটাকে আমরা টি1 ড্যাশ দিয়ে দিই। এবার হচ্ছে আমরা টি1 ড্যাশ দিই, তাহলে টি1 ড্যাশ মাইনাস হচ্ছে কত, টি1। তাহলে এই জায়গা থেকে লেখা যায় 750 মাইনাস হচ্ছে 600 ইকুয়াল টু কত, 150 কেলভিন। তাহলে এখান থেকে তো বুঝতেই পারলা যে কত কেলভিন বাড়াতে হবে, তাহলে আমাদের এই যে উৎসের তাপমাত্রা হচ্ছে 150 কেলভিন বাড়াতে হবে। বোঝা গেছে? একটি কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষতা হচ্ছে কি 50%। তাহলে আগের মতোই কি বলতেছে, এটা হচ্ছে তাপ উৎস। তাহলে এখানে কি থাকবে দেখো, এটা হচ্ছে কৃত কাজ এই জায়গায়, তাহলে এদিকে থাকবে হচ্ছে তাপগ্রাহক। তাহলে এখানে দেখো বলা হচ্ছে যে তাপগ্রাহকের তাপমাত্রাটা হচ্ছে কত, 7 ডিগ্রি সেলসিয়াস, এটা বলে দিছে। এটা হচ্ছে টি2 ইকুয়াল টু, এবং এর দক্ষতা হচ্ছে কত পার্সেন্ট বলছে দেখো, 50% বলছে। ইঞ্জিনের দক্ষতা বাড়াবা তুমি, এই 50%কে কত পার্সেন্ট করবা, 70% করবা, তাহলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে এটা বলছে। তাহলে এটা তুমি পারবা না, আগের ম্যাথই না। তাহলে আগের ম্যাথের মতোই তুমি কি করবা, এটা হোমওয়ার্ক করবা।